বেশ একটা অ্যামাজন ফিল আছে, কিন্তু বোটে করে জার্নি করে সবই পাওয়া, সাথে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানোর গল্প। এটা হলো সুন্দরী ভবন। সুন্দরী ভবন, এখানে সুন্দরী ভবনের ঠিক পিছনে হলো চিতল ভবন। আরো বাকি যে রুমগুলো আছে তার কি ট্যারিফ সব এই ভিডিওতেই থাকছে, তাই দেখতে থাকুন। ডাংমাল থেকে পরের ডেস্টিনেশন যাবার একমাত্র পথ এই একফালি হাঁটার রাস্তা। ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে পৌঁছবেন সমুদ্রের ধারে। একদম নির্জন জনমানবহীন একটা প্রান্তরে থাকার সমস্ত তথ্য আর অভিজ্ঞতা দিয়ে সাজানো এই কমপ্লিট ট্রাভেল গাইড। হাওড়া থেকে ট্রেন, বন্ধুরা মিলে যাত্রা শুরু হলো। সাউথ ইন্ডিয়া যাওয়ার কোনো ট্রেন ধরতে হবে, ট্রেনের তালিকা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ট্রেন নামাবে একদম ভোরবেলা। স্টেশন থেকে বাসে করে যাব চাঁদবালি ঘাট। সারা বেঁধে আমরা সব এখন লঞ্চে উঠছি। আর এই আমাদের লঞ্চ, কোথায় লঞ্চ? এই আমাদের লঞ্চ সব লাইন দিয়ে স্কুলে যাওয়ার মতো করে সব যাচ্ছে। আগে থেকে লঞ্চ বুকিং করিনি আমরা, এখানে এসে দরদাম করে ঠিক করেছি। ভাড়া ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে আগে থেকে বুকিং করে ফেলতে পারে। ভুটভুট শব্দ করে লঞ্চ ছেড়ে দিল। পার থেকে ক্রমে নদীর মাঝখানে চললাম আমরা বং কান্ট্রি রোডস। আমাদের বেরানো ঠিক এইভাবেই। এই হলো লঞ্চের ভেতরটা। এতে হাইয়েস্ট 20 জন উঠতে পারবে বলে জানলাম, ভাড়া একই। আর এই হলো সামনের দৃশ্য। আমরা এগিয়ে চলেছি লঞ্চে। সামনে কলম্বাস আবিষ্কার করার জন্য এগিয়ে চলেছে। মিস্টার বিটন কুমির খুঁজছে, কারণ আমরা এখনো অবধি একটাও কুমির দেখতে পাইনি। আমরা সজাগভাবে তাকিয়ে আছি, একটা কুমির দেখলেই ধরে নেবো, মানে কুমির না, ক্যাপচার করে নেবো। সকলেই অধীর আগ্রহে বাইরে তাকিয়ে আছি কুমির দেখব বলে। নদীর পাড়ে স্থানীয় মানুষের বসবাস, একদম প্রকৃত গ্রামের চিত্র ধরা পড়েছে। ভেতরে মোটরের আওয়াজ বেশি, তাই উপরে চলে এলাম। যে যার মতো করে চারদিকে তাকিয়ে আছি। দূরে ওটা একটা দ্বীপ, ম্যানগ্রোভের দ্বীপ। এই ভিতর কোণেকায় এরকম অনেক জনমানবহীন দ্বীপ আছে যেখানে নামা যায় না। এখানে 2টো টয়লেট আছে, কোনো মতে বাথরুম সারা যাবে আর কি। এছাড়া এই লঞ্চগুলোয় সেরকম কোনো ব্যবস্থা নেই। এখন আমরা বৈতরণী আর ব্রাহ্মণী নদীর মিলনস্থলে, সঙ্গমস্থলে আছি। এই বৈতরণী নদী থেকে আমরা টার্ন নিচ্ছি এই জায়গাটা, এবং এইখানটায় বৈতরণী নদী আর ব্রাহ্মণী নদী মিলেছে। নদী থেকে এবার খাড়িতে ঢুকছি আমরা। দুপারের প্রশস্তি থেকে বুঝতেই পারবেন সেটা। এটা হলো খোলা চেকপোস্ট। এখান থেকে আমরা যে এখানে বুকিং করেছি তার পারমিট নিয়েছি, সেটা আমাদের এখানে দেখাতে হয়, এবং আমরা কতজন এসছি সেটাও এখান থেকে দেখে নিতে হয়, চেক করে নিতে হয়। তো এই খোলা চেকপোস্ট থেকেই চেকিং করিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো লঞ্চ নিয়ে। এরপর প্রকৃতি যেন আরো নিবিড়, আরো কাছে। খোলা চেকপোস্ট পর্যন্ত গাড়ির ভালো রাস্তা আছে, চাইলে খোলা পর্যন্ত গাড়িতে এসে সেখান থেকেও উঠে ওঠা যায়। প্রথম কুমিরের দেখা পেলাম। এগুলো নোনা জলের কুমির। এই ভিতর কণিকায় 2006 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলে 23 ফুট 4 ইঞ্চি কুমির।
ভাবা যায় 23 ফুট। কুমির দেখার ক্ষেত্রে জোয়ার ভাটার সময় খুব গুরুত্বপূর্ণ। ভাটার সময় দেখার সুযোগ সবচেয়ে বেশি। সজাগ দৃষ্টি রাখলে অসংখ্য প্রজাতির পাখির দেখা মেলে। কালিয়াকে দেখলাম নাকি? হ্যাঁ, এই যে সামনে যেটা দেখে এলাম ওটা কালিয়া, বড় কমিটি। বিশাল বড় যেটা ছিল। আচ্ছা আচ্ছা। ও তো এক মানে বরাবর ও ভিতরকনিকা সবসময় এক জায়গায় ও থাকে না, আচ্ছা, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ও শিকার করার ও চালাক হয়ে গেছে না। না, কারণ আমি দেখলাম যে মানুষও চাষ করছে, আবার ওখানেই কবির শুয়ে আছে। হ্যাঁ, ও এরকম উপর কিছু করবে না, যা ও জলের ভিতরে, জলের ধারে যে এখানে আপনি দাঁড়ায় থাকবেন তো ও চট করে উঠে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর উপরে গিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। ফরেস্টওয়ালা সব জায়গায় বোর্ড দেওয়া আছে, নদীর পথে সাবধান, নদীরে কেউ মানে চান করবে না, কেউ এ করবে না। তো নদী তো এলে তো কিছু না বুঝে যদি আমরা নদীতে এসে চান করবো, কুমিরতে নেবে। ভিতরকণিকা উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ইকোসিস্টেম ইন ইন্ডিয়া। এখানে 320 স্পিসিস অফ বার্ডস দেখতে পাওয়া যায়, যার মধ্যে ইনক্লুডেড আছে 8 কিংফিশার স্পিসিস। এছাড়াও এশিয়ান ওপেনবিল, কর্মোর্যান্টস, ডার্টার্স, ব্ল্যাক এবিস, ইগ্রেটস এটসেট্রা। মাঝে মাঝে এই খাঁড়িগুলো থেকে বেশ রোমাঞ্চিত লাগছে যদি কোনো পশুর দেখা মেলে। The park is a home to the saltwater crocodile, Indian python, black ibis, wild boar, rhesus monkey, চিতল, darter, cobra, monitor lizard এবং সেই বিখ্যাত অলিভ রিডল টার্টলসের নেস্টিং গ্রাউন্ড এখানেই। সেখানে আমরা যাব একদম শেষ দিন। স্টেশন থেকে নদীর ঘাট পর্যন্ত আসার ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি। স্টেশনের বাইরে থেকেই বাস পাবেন চাঁদবালি যাওয়ার জন্য। বেসরকারি বাস কিন্তু বেশ ভালো। প্রথম বাস ছাড়ে সকাল 6টায়। বাসের সময় লাগবে 2 থেকে 2.25 ঘন্টা মতো। সময় বাঁচানোর জন্য গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। সেক্ষেত্রে চাঁদবালি না গিয়ে খোলা চেকপোস্ট পর্যন্ত যাওয়া বুদ্ধিমানের, সময় বাঁচে। আমরা এইভাবেই দল বেঁধে ঘুরে বেড়াই, এতে আনন্দ অনেক গুণ বেড়ে যায় বলাই বাহুল্য। বেড়ানোর ক্ষেত্রে যে কোনো ব্যাপারে হেল্প লাগলে নক করুন আমাদের ইনস্টাগ্রামে। 2.5 ঘন্টা পর পৌঁছালাম প্রথম দিনের গন্তব্যে। এটাই ডাংমাল জেটি, এখানেই আজকে আমরা থাকবো। তো এখানে কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন, সব ডিটেলস দেওয়া থাকছে এবং কোথায় থাকছি গিয়ে দেখাবো। জেটিগুলো আধুনিক, কাদা লাগার বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বয়স্করা এলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই যা লঞ্চ থেকে জেটি 1 হাঁটু মতো উচ্চতায়। লঞ্চ থেকে নেমে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এই পথ ওই 600-700 মিটার মতো, হেঁটে মিনিট 5-7 লাগে। তো এখানে টোটোরও ব্যবস্থা আছে, মানে কেউ চাইলে টোটোও নিতে পারে, কিন্তু আমরা টোটো নিই না। আমরা আমাদের মতো করে এগিয়ে চলেছি। এই বাণী ভবনের 2টো রুমই বুক করেছি আমরা। এটাই সবচেয়ে সস্তা বলা যায়। এছাড়া আরো অনেক ধরনের রুম আছে, সেটাও দেখাচ্ছি। ভিতরকণিকাতে অনেকগুলো কটেজ আছে, বিভিন্ন ধরনের কটেজ আছে। যেমন আমরা আছি বাণী ভবনে। বাণী ভবনে এক একটা রুমে 5টা করে বেড আছে। আর এটা হলো সুন্দরী ভবন। সুন্দরী ভবন, এখানে সুন্দর ভবনের ঠিক পিছনে হলো চিতল ভবন। তো এই সব ভবনগুলোর কত কি ট্যারিফ সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং আরও বাকি যে রুমগুলো আছে তার কি ট্যারিফ সব এই ভিডিওতেই থাকছে, তাই দেখতে থাকুন। এটা 3 বেডেড। এখানে একটাই মাত্র রুম ট্যারিফ বাণী ভবনের মতোই। এখানে 2টো ডাবল বেডেড রুম আছে, তবে একজন এক্সট্রা থাকতে পারবে। সেক্ষেত্রে 1000 টাকা বুকিং এর সময় পে করতে হবে। এটা ডাংমালের সবচেয়ে কস্টলি। 8টা ডাবল বেডেড রুম আছে,
ইন্টেরিয়র থেকে বাথরুম সবই বেশ সুন্দর। আমি আপনাদের সুবিধার্থে ডাংমালের যে কটা রুম আছে তার পুরো টাইপের তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম। ফ্রেশ হয়ে চলেছি লাঞ্চ করতে। ডাইনিং স্পেসটা কিন্তু হেঁটেই যেতে হবে, সামান্য একটুখানি আর কি। আবার ডাল আছে, হেভি খিদে পেয়েছে আমার। বাস বাস বাস। তারপরে এটা আচ্ছা ধোকা আছে, ধোকা ফুলকপি আলু দিয়ে তরকারি। তোমাকে মাঝখানে ঢুকতে হবে, একটা অভুক্ত মানুষ যাচ্ছে। সরো সরো যাও এখান থেকে। এরপর ভাজি আছে, মিক্স ভাজি। আচ্ছা চাটনি, ড্রাই অ্যান্ড ম্যাঙ্গো, দেখতে হেভি লোভনীয়। এটা ফিশ ভেটকি, এটা ভেটকি আছে। আরেকটু গ্রেভি দেবে, আর আচার আছে, যেটা টক আছে। খাবারের কোয়ালিটি খুবই ভালো। এই প্রসঙ্গে বলি, খাবার কিন্তু রুম বুকিং এর সাথেই ধরা থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তবে এখানে মাংস পাবেন না। এছাড়া যারা ডে ভিজিটে আসেন তারা আলাদা করে এখানে খেতেই পারেন, তার তালিকাও দিলাম। একটু হাঁটতে বের হলাম। এই প্রকৃতির জন্যই তো এখানে আসা। আপনাদের কেমন লাগছে? এরকম ঘোরার ট্যুর আইটেনারি আর ট্যুরের ছোট ছোট ইউনিক প্ল্যান পোস্ট করে ইনস্টাগ্রামেও ফলো করে রাখুন কিন্তু। পরন্ত একটা বিকেলে খোলা মাঠে আমরা বসে আছি, আর সূর্য প্রায় ডুবু অবস্থা। গাছে সব পাখিগুলো বসে আছে, আর সেই পাখিগুলোকে দেখার জন্য বা যদি কোনো পশু দেখতে পায় তার জন্য সব ক্যামেরা তাক করে সামনে বসে আছে। দেখ হরিণ। আচ্ছা ফিস করে কথা বলতে হবে, কারণ অনেকগুলো হরিণ দেখা গেছে। হরিণের বিচরণ এখানে অহরহ। হিরণ ভবনে বুকিং থাকলে তো ব্যালকনি থেকেও দেখা যায়। থাকার জায়গাগুলো কিন্তু এরকমই প্রকৃতির মধ্যে, সেই সাথে সাবধানতাও অবলম্বন করতে হবে। ছবিটা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়। এই যে লেকটার সামনে আছি, এখানে আছে হোয়াইট সল্ট ওয়াটার ক্রোকোডাইল ফিমেল। তো এই সল্ট ওয়াটার ক্রোকোডাইলের যে প্রজাতিটা প্রথম নেচার থেকে পাওয়া গেছিল 1975-এ, তারপর সেটাকে আর্টিফিশিয়ালি ওরা ব্রিডিং করেছে, হ্যাচারি করেছে। তো এই যে বিশেষত এই যে ক্রোকোডাইলটা এই লেকে আছে, আমি জানি না এখানে আসছে কিনা পরিষ্কার, এর নাম হলো গড়ি। একে দুবার মানে মেল পার্টনার দেওয়া হয়েছে, কিন্তু ও দুবারই রিজেক্ট করেছে, এবং দুবার রিজেক্টের ফলাফল রূপে যখন ফাইটিং হয় তার একটা চোখ মানে গড়ির একটা চোখ কানা হয়ে যায়। ও ওই একটা চোখের ভিশনেই ও এখন একদম একা এখানে থাকে। জোয়ারে জলে ভরে উঠেছে। বাণীভবনের সামনের মাঠেই দেখলাম আরেক দলকে। আপন মনে খেয়ে চলেছে, আমাদের থেকে পাত্তাও দিল না। আসলে আমরাই তো অতিথি এখানে। এখানে যে কেয়ারটেকার ভদ্রলোক আছেন, উনি আমাদের কয়েকটা পাখি দেখাবেন বলেছেন। তো মানে এখানের নির্দিষ্ট কিছু পাখি, এখানে সাপ আছে। ও যাই হোক, তো উনি আমাদের পাখি দেখাতে নিয়ে যাচ্ছেন, সাইকেল নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা পিছনে চুপি পা টিপি যাচ্ছি। বলছে এখানে সাপ আছে, তো দেখি চুপচাপ দেখি।
রাত্রে চারদিকটা রোমাঞ্চকর হয়ে ওঠে। বেশি না বের হওয়াই বুদ্ধিমানের। সাথে একটা টর্চ অবশ্যই রাখবেন। সকালে আরেক প্রস্ত পাখি দেখা দিল। কত রকমের যে পাখি দেখলাম। এখানকার মিউজিয়ামে রাখা কয়েকটা কুমিরের স্কেলিটন। কিছুটা সময় এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। ভিতরকণিকায় পাওয়া বিভিন্ন প্রাণী সংরক্ষিত আছে এখানে। ভিতরকণিকাতে আমরা যেখানে আছি সেখানে একটা ক্রোকোডাইল হ্যাচারি অ্যান্ড রিয়ারিং কমপ্লেক্স আছে। তো ভিতরে কি আছে এবং দেখা যাক। তো এখানে একদম ঢুকতেই এখানে এই যে পুরো গোল করে 1 থেকে 10 অবধি পরপর পরপর খুব করে সব কুমির রাখা আছে। যেমন এইটাতে শুধু একটা ডিম আছে, দেখতে মুরগির ডিমের মতো। না না, মুরগির ডিমের থেকে বড়। তারপর এখানে একদম ছোট একটা কতগুলো কুমির আছে জলের মধ্যে, এবং পরপর পরপর সাইজ অনুযায়ী বড় হতে থেকেছে এক একটাতে। তো এখানে টোটাল এরকম 10টা আছে, 10টা খোপ আছে, এবং 10টা খোপের মধ্যেই ভ্যারাইটিস অফ কুমির আছে। হোয়াইট ক্রোকোডাইল আছে, গ্রিন ক্রোকোডাইল আছে, ব্ল্যাক ক্রোকোডাইল আছে, এবং সেই ক্রোকোডাইলগুলো নিজেদের মতো আছে। আমরা শুধু ক্রোকোডাইলই দেখছি, চারদিকে শুধু কুমির আর কুমির আর কুমির। ব্রেকফাস্ট করে আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তবে আপনারা এখানে অন্তত 2 দিন থাকুন। গতকালের বোটে করে আবার যাত্রা শুরু হলো। আজকের পথ কিন্তু অনেকটা বেশি। যদি শুধু হাববেলি ঘাটে যেতে চান সেক্ষেত্রে সরাসরি ডাংমাল পর্যন্ত গাড়িতে এসে এখান থেকে বোট বুকিং করতে পারেন। এতে সময় অনেকটা বাঁচে, তবে পথের বৈচিত্র্য থেকে বঞ্চিত হবেন বলাই বাহুল্য। বিস্তৃত জলরাশির মধ্যে শুধু আমরা। পথে এখনো কিন্তু আর কোনো বোটের দেখা পাইনি, তবে কুমির দেখা দিল কয়েক মিনিট পর থেকেই। ঘণ্টাখানেক পর এই খালি বোটের দেখা পেলাম, আর তারপরেই এই বড় একটা কুমির। এই নীল বোটগুলো সরকারি বোট, আমরা যেটা আছি সেটা বেসরকারি। খরচ কম বেশি একই, তবে আপনাকে দরদাম করতে হবে। এত কুমির, এত কুমির, এত কুমির! কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে কুমির।
যাই হোক, আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যেই ডেস্টিনেশনে শুধু থাকবো আমরা এবং থাকবে সেই বিখ্যাত অলিভ রিডল টার্টল। এবং আজকে শুধু মানুষ আর প্রাণী, আর কিছু থাকবে না ওখানে। প্রতিটা স্টেতে যাওয়ার আগে বুকিংয়ের চেকিং হয়। গতকাল যেমন খোলা চেকপোস্টে নেমেছিলাম, আজ নামলাম গুপ্তিতে। বুকিংয়ের প্রিন্ট আউট এবং যার নামে বুকিং হয়েছে তার আধার কার্ড দেখাতে হবে এখানে। গুপ্তি থেকে আরও 3 ঘন্টা লাগবে। এদিকে রোদের তাপ বাড়ছে, শুধু শীতকাল বলে বাঁচোয়া। হঠাৎ এই অদ্ভুত সিচুয়েশন তৈরি হলো। আমরা তো বুঝতেই পারছি না হঠাৎ লঞ্চ থেমে গেল কেন, তাও আবার মাঝ নদীতে। চারিদিকে শুধু জল আর জল, জল আর জল, দেখে বোঝাই যাচ্ছে। আর আমরা এখন কেন জলের মাঝখানে, এই মাঝিরা দেখলে বোঝাই যাচ্ছে মাঝিরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিছু একটা করার। মানে আমরা কিছু একটা হয়েছে, মানে আটকে গেছি, কিছু একটা হয়েছে, ইঞ্জিন থেমে গেছে। আমরা অনেকক্ষণ ধরে মাঝখানেই রয়েছি, বসে আছি, আড্ডা মারছি। কেউ কেউ একটু ভয় টয় পাচ্ছে কি হবে, আমরা লাঞ্চটা করতে পারবো কিনা। এই ঘোলা জল দেখে আপনারা খানিক আন্দাজ করতেই পাচ্ছেন, আসলে এখন ভাটার সময়। লঞ্চ নদীর চড়াতে ঠেকে গেছে, তারপর আর এগোচ্ছেও না, পিছোচ্ছেও না। অনেক কসরত করার পর প্রায় 45 মিনিট পর লঞ্চের ইঞ্জিন আবার স্টার্ট হলো। ছোট্ট একটা খাড়িতে ঢুকলাম। এই হলো জেটি ঘাট। লঞ্চ এখানে অপেক্ষা করবে। আমাদের 2 দিনের জন্য মোট 7,000 টাকা নিয়েছে, সাথে 2 জন লঞ্চের কর্মীর খাওয়া দাওয়া আমরাই পে করেছি। এটা আবার আলাদা এক্সপিরিয়েন্স। এতক্ষণ যা যা অভিজ্ঞতা হয়েছিল সেটা থেকে খানিক আলাদা। এরপর শুধু হাঁটা। মজার ব্যাপার এই যে এখানে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। প্রায় 2.4 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। ঘাটে ওঠানামার ব্যবস্থা কিন্তু বেশ ভালো, মানে নামতে কোনো অসুবিধা হয়নি আমাদের। আর এখন এই যে রাস্তা দিয়ে আমরা আসছি, এই রাস্তাটাও খুবই ভালো, মানে এই রাস্তা দিয়ে কোনো পায়ে কাদা লেগে যাওয়ার কোনো সমস্যা নেই, তো ভালোভাবেই আসা যাবে, বেশ ভালো। জোয়ারে জলে ভরে ওঠে এইসব ক্রিক। একটু নজর রাখলে বিভিন্ন মাছেদের দেখা পাবেন। এই ভ্রমণে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে সরাসরি সব আপনাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ছোট্ট পুচকে চ্যানেলের পাশে থাকবেন। বেশ খানিকটা পথ, কিন্তু তারপরের দৃশ্যটার জন্য সব কুছ কবুল হয়। দেখুন খালি।
বঙ্গোপসাগরের বুকে শুধু আমরা, এখানে আর কেউ নেই। এখানে স্নানের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। স্থানীয় কর্মচারীদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। প্রচণ্ড কারেন্ট আছে জলে। হাভেলি ঘাটের একদিকে সমুদ্র, আরেকদিকে ম্যানগ্রোভের জঙ্গল। কাছাকাছি নেই কোনো গ্রাম, নেই কোনো বসতি, একদম নির্জন একটা সমুদ্র সৈকত। একমাত্র যাদের বুকিং আছে তারাই এখানে আসতে পারবে। সিজনে বুকিং পাওয়া বেশ কষ্টকর, ফলে আগে থেকেই বুকিং সেরে ফেলতে হবে। বুকিংয়ের একমাত্র লিঙ্ক এটা। কটেজের সামনে বসে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এখানে 4 বেডের 2টো কংক্রিট রুম, ডাবল বেডের 8টা রুম, তার মধ্যে এটা আমাদের ডাবল বেডের রুম। আপনাদের বোঝার সুবিধার্থে এখানকার সমস্ত রুমের ট্যারিফের তালিকা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়াও ঘোরার বিভিন্ন তথ্যের পোস্ট পাবেন ইনস্টাগ্রামে। কানেক্ট দেয়ার অলসো। এগুলো টেন্ট, ডাবল বেডেড, মোট 5টা টেন্ট আছে। এখানে পরপর 3টে সুইচ টেন্ট আছে, 1টা 2টো 3টে। তো এই 3টের মধ্যে এইটা আমাদের, এই টেন্টটা, এইটা না, এটা, এই টেন্টটা আমাদের। তো সমুদ্র থেকে এই সুইচ টেন্টগুলো কিন্তু খুবই কাছে, মানে এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে আমাদের এই টেন্টে। উঠে গিয়ে এই যে একদম সমুদ্র প্রায় পিছনে, আর এই বসার জায়গা। জায়গাটা ম্যানগ্রোভ কেটে প্রস্তুত করা হয়েছে। দূর দূরান্তে কেউ নেই, কিচ্ছু নেই। মাঝারি সাইজের সুইচ টেন্ট। পিছনের দিকে ড্রেসিং টেবিল এবং তার পাশে টয়লেট, বেশ স্পেশিয়াস এবং পরিষ্কার। সূর্যাস্তের আগে সমুদ্রের এই আমেজটা অতুলনীয়। তবে রাত্রে বেশি দূর না যাওয়াই বুদ্ধিমানের। বুনো শুয়োর এই অঞ্চলে ভালোই আছে শুনলাম, সাথে আরো কিছু প্রাণীর দেখা পেতে পারেন। এই হাভেলি ঘাটে এলে 2টো দিন অবশ্যই রাখতে হবে। এমনিতেই লঞ্চে করে জার্নির ধকল, তার উপর এখানে 2টো বেলা সমুদ্রের 2টো দিকে না গেলে ঠিক জমবে না। আমরা এবারে বেরিয়ে গেছি একদম স্মরণ করি ডিমের কুসুম হয় না, ডিমের কুসুমের মতো আরে দাঁড়াও, আমাকে নাও। এরকম ঘোরার আরো মজার গল্প পাবেন আমাদের ইনস্টাগ্রামে। আপনিও জুড়ে যেতে পারেন সেখানে।
এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, দু একটা আলো যা টিম করে জ্বলে সেটা সোলারে চলে। এই অন্ধকারময় পরিবেশ কবে শেষ পেয়েছেন ভাবুন তো। সকাল হোক বা বিকেল, সমুদ্র সারাক্ষণ এইভাবেই গর্জন করে। গত বিকেলে যেদিকে গিয়েছিলাম তার ঠিক উল্টো দিকে হেঁটে চললাম। শীতের কুয়াশা তখনও চারপাশে ঘিরে আছে। উড়িষ্যার এই অঞ্চলগুলো সাইক্লোনে বারবার ক্ষতিগ্রস্ত হয়। শেষ যে সাইক্লোন এসেছিল তাতে সব ধ্বংস হয়ে গেছে। আসলে প্রকৃতির বুকে কংক্রিট দিলে প্রকৃতি তার সত্য তুলবেই। একসময় এখানে কটেজগুলো ছিল, এখন নতুন করে এদিকে কয়েকটা টেন্ট তৈরি হয়েছে। এটা হলো ডাইনিং স্পেস, সকালের খাবার এই একটাই জায়গা। মেনু প্রায় একই, দুপুরে মাছ, রাত্রে ডিম এবং স্ট্রিক্টলি মাংস এখানে প্রহিবিটেড। তবে জমিয়ে কাঁকড়া খেয়েছি আমরা। জেটি থেকে ওঠার ব্যবস্থা ভালোই, আধুনিক। ফেরার যাত্রা শুরু হলো একই লঞ্চে করে। সাথে একটু বাদাম ভাজা রাখবেন, না হলে এতটা পথ কি করবেন। এখন ভাটার সময়, তাই আগেভাগেই গভীরতা মেপে নিচ্ছে যাতে যাবার সময়ের মতো আবার মাঝ নদীতে বিপদ না হয়। যাবার সময় একই পথে যাত্রা, কিন্তু পশু পাখির দেখা একটু বেশি পেলাম, আর সাথে অজস্র কুমিরের রোদ পোহানোর সাক্ষী হলাম। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইজ ক্লোজড ফর 3 months এভরি ইয়ার ফ্রম 1st May টু 31st July। এই সময়টা আসলে ক্রোকোডাইলসের ব্রিডিং সিজন। সমস্ত রকমের ট্যুরিস্ট এন্ট্রি বুকিং বন্ধ থাকে এখানে। এই ভিতরকণিকায় সরকারি থাকার জায়গা 3টে, ডাংমাল, গুপ্তি এবং হাব্বেলিঘাটি। প্রথম দুটো থাকার জায়গা পর্যন্ত গাড়ি রাস্তা আছে, লঞ্চে না চেপে গাড়িতে যাওয়া যায়। ডাংমাল ছাড়া গুপ্তিতে যে থাকার রুম আছে তার ট্যারিফও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভিতরকণিকায় ডে ট্যুর অনেকেই করেন, সেক্ষেত্রে ডাংমাল পর্যন্ত যাওয়া যায়, তারপর হেঁটে জঙ্গল ওয়াক করা যায়। কিন্তু সমুদ্রের ধারে নির্জন সৈকত হাব্বেলিঘাটি, সেখানে যেতে গেলে বুকিং মাস্ট। জোয়ার ভাটার জন্য লঞ্চের গতিও কম বেশি হয়, ফলে কখনো সময় বেশি তো কখনো সময় কম লাগতে পারে। আমাদেরই প্রায় 6 ঘন্টা লেগেছে। এক্ষেত্রে বলবো ফেরার ট্রেন একদম রাত্রে রাখবেন, না হলে সময়ে স্টেশনে পৌঁছানোর চাপ হতে পারে। এটা পরমানন্দপুর, জয়নগর ঘাটের একদম বিপরীতে। এখানে নিয়মিত ফেরি চলাচল করে। আমরা আজ চাঁদবালি না গিয়ে যাব জয়নগর ঘাট। খোলা চেকপোস্টের কোনাকুনি বিপরীত দিকে এই জেটি। এখানে কিছুই পাবেন না যদি না আগে থেকে গাড়ি রিজার্ভ থাকে। আমাদের স্টেশন পর্যন্ত গাড়ি নিয়েছে 1600 টাকা। এই সম্পূর্ণ ট্রাভেল গাইডে অনেক তথ্য দিলাম, এছাড়াও কোনো দরকার হলে কমেন্ট করুন।